প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং সকলের প্রতি রইল শুভেচ্ছা ও শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সকলের প্রিয় ভৌতিক গল্প নিয়ে গল্পের ভূত 914 থেকে সাথে আছি আমি সাইফুল শাকিল। প্রিয় দর্শক, আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে বেল আইকনে ক্লিক করুন। মনে রাখবেন, আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। প্রিয় দর্শক, তাহলে আর কথা না বাড়িয়ে শুনতে থাকুন আপনাদের সকলের প্রিয় ভৌতিক গল্প, গল্পের ভূত 914। প্রিয় দর্শক, নরখাদক দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, এই নরখাদক গল্পের প্রথম পর্ব দেখতে আমাদের চ্যানেলের প্লেলিস্টে ক্লিক করুন এবং পুরো গল্পটি উপভোগ করুন। নবনীকে জ্ঞানশূন্য অবস্থায় দেখে রজত ব্যতিব্যস্ত হয়ে মেঝেতে পড়ে থাকা নবনীর চোখ মুখে পানির ছাটা দিতেই নবনীর চোখ মিলে তাকালো। তার চোখ মুখে যেন একরাশ ভয় এসে জড়ো হয়েছে ইতিমধ্যে। ভয়ার্ত দৃষ্টিতে একটাবার বাহিরের দিকে তাকিয়ে দেখল। পুরো উঠান জুড়ে রক্ত ছড়াছড়ি হয়ে নাড়িভুড়িগুলো ছড়াছড়ানো। রজত নবনীকে শান্ত করানোর জন্য নিজের দিকে মুখটা ঘুরিয়ে নিয়ে বলল, আরে এত ভয় পাচ্ছ কেন? মনে হয় গতকাল রাতে শেয়াল ঢুকেছিল, আর ঢোকার পর এই অবস্থা করে গিয়েছে। গ্রামে এমন ঘটনা অহরহ ঘটে। তুমি শহরে বড় হয়েছ, তাই প্রথম থেকে একটু ঘাবড়ে গিয়েছ। নবনী স্বাভাবিক হলে এবার দুজন রোয়াক ছেড়ে নেমে গেল উঠোনে। পুরো উঠোন রক্তে রঞ্জিত আর সাদা পালকে একবারে বিচ্ছিরি একটা অবস্থা হয়ে আছে। রতনের চোখ মুখেও আতঙ্ক ফুটে উঠছে। সে কাঁচুমাচু হয়ে মায়ের পিঠের কাছে চুপচাপ দাঁড়িয়ে আছে। রতন কাকা কাকিমার একমাত্র ছেলে, বয়স 12 কি 13 হবে। বেশ সাদামাটা গড়ন আর সুন্দর মুখশ্রী। তবে এই মুহূর্তে সেই সাদা মুখটা ভয়ে লাল হয়ে উঠেছে। কাকিমা তখনও একমনে বিলাপ করে চলেছেন। রজত ধীর পায়ে এগিয়ে গিয়ে কাকিমার কাঁধে হাত রাখতেই কান্নায় ভেঙে পড়ে বলল, হাঁসগুলান আমার অনেক শখের আসছিল বাজান। এমন কইরা কেউ অবলা প্রাণীগুলারে মারতে পারে? কেমনে মারছে হাঁসগুলান রে বলো? আমি কি মরণ ঘুম দিছিলাম যে এতগুলো হাঁস ছটপট কইরাও মরল, অথচ আমি ঘুণা করেও টের পাইলাম না। রজত আর কাকিমাকে সান্ত্বনা দিতে বলল, হয়তো আমরা প্রবেশের পর বাড়ির গেট দিতে ভুলে গেছিলাম, আর সেই সুযোগে শেয়াল ঢোকে এই নৃশংসতা করে গিয়েছে। কাকিমা অমলি এবার কণ্ঠস্বর ভারী করে বলল, এই কাম কোনো শেয়ালের হইতে পারে না। শেয়ালে হাঁস ধরলে একখানা ধরব, আর তারপর পালাইয়া যাইব। নিশ্চয় অন্য কোনো জানোয়ারের কাম এইটা। এক রাতে এতগুলো অবলা প্রাণনাশের দুঃখ অমলির মনটাকে বেদনায় সিক্ত করে তুললেও গৃহকর্মের কাজ আর বাড়ির আশা নবাগত ছেলে বউয়ের সামনে তা বেশিক্ষণ টিকল না। তার প্রাণের চেয়েও ঢের প্রিয় হাঁসগুলোকে হারানোর ব্যথায় ব্যথিত হলেও তা অন্তরে চাপা রেখেই আবার নিজেকে স্বাভাবিক করে ফেলল। বাড়িতে এত বছর পর ছেলে আর ছেলের বউ এসেছে। এইসব নিয়ে থাকতে গেলে কি আর চলে গিন্নিদের? নিজেকে শক্ত করে নিয়ে সারা উঠোনময় ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্ত আর নাড়িভুড়িগুলো পরিষ্কার করে আবার সব কিছু আগের মতো করে ফেলল সে। খানিকটা বেলা গড়াতেই হরিহর চাটুর্যে বাজার থেকে ব্যাগ ভর্তি বাজার করে এনে গিন্নিকে ডাক দিয়ে বলল, কই গো, বাজারের ব্যাগটা ধরো। রজতটা আবার কাতলা মাছের মাথার মুড়িঘণ্ট খাইতে খুব পছন্দ করে। পোলাডার লাইগা মুড়িঘণ্ট রাইন্দ, শহরে কি খায় না খায়। রান্নাঘরে হরিহর চাটুর্যের স্ত্রী অমূল্যী রান্না করায় ব্যস্ত ছিল। কর্তার হাঁক ডাক শুনে পাশে বসে থাকা নবনীকে মমতার স্বরে বলল, বৌমা, গিয়ে দেখো তো তোমার কাকা কি নিয়ে আইলো। নবনী ততক্ষণাৎ রান্নাঘর থেকে বেরিয়ে হরিহর চাটুর্যের সামনে গিয়ে মাথা নত করে প্রমাণ করে মিষ্টি স্বরে বলল, বাজারের ব্যাগটা আমাকে দিন, কাকিমা রান্নায় ব্যস্ত আছেন। হরিহর নতুন বউয়ের এমন কথায় জিহ্বা কাটল। তারপর বলল, তুমি আবার রান্নাঘরে কেন গেছো বৌমা? তুমি কয়দিনের জন্য ঘুরবার আইছো? গ্রামখানা ভালো কইরা ঘুরা দেখো। রজতটাও না হইছে একদম ওর বাবার মতো। বউটাকে কোথায় একটু গ্রামটা ঘুরে দেখাবে, তা না, কোথায় সেই বদ হারামজাদাটা। নবনী মৃদু হেসে বলে উঠল, সে তো রতনকে সাথে নিয়ে একটু বার হলো। আচ্ছা, এখন বাজারের ব্যাগটা দিন তো, বিকেলে না হয় আবার বার হব।
আর তাছাড়া কাকিমার পাশে বসে বসে গল্প করতে বেশ ভালোই লাগছে। হরিহর চাটুর্যে আর কথা না বাড়িয়ে নবনীর হাতে বাজারের ব্যাগটা তুলে দিয়ে রোয়াকে গিয়ে বসল। নবনীয় ব্যাগটা নিয়ে সোজা রান্নাঘরে ঢুকে গেল। রান্নাবান্নার কাজ করতে করতে কখন যে সকাল পেরিয়ে দুপুর গড়ালো দুজনের কেউ বুঝতে পারল না। কাকিমার মুখে গ্রাম বাংলার গল্প শুনতে নবনীর বেশ লাগছে। নবনী রান্নাঘরের দুয়ারে বসে কাকিমার মুখে সেই গল্প শুনছিল এক মনেই। এমন সময় পাশের বাড়ির একজন বৃদ্ধা এসে দুয়ারে দাঁড়ালো। বৃদ্ধার বয়সটা আনুমানিক 70 মাথায় ছনের মতো একগোছা পাকা চুল, গায়ের চামড়া একেবারে জড়সড় আর মুখখানা বিবর্ণ। বৃদ্ধার নাম হচ্ছে বিন্দু। এলাকার সবাই তাকে বিন্দু মাসি বলেই ডাকে। বিন্দু মাসি দুয়ারে দাঁড়িয়ে খানিকক্ষণ এক দৃষ্টিতে নবনীর দিকে তাকিয়ে আছে, আর নবনীকে খানিকটা অপ্রস্তুত হয়ে অমলিকে উদ্দেশ্য করে বলল, কাকিমা উনি কে? অমলি সেদিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আরে বিন্দু মাসি যে, কখন আইসো? দাঁড়াইয়া কেন আসো? আসো, বসো বসো। বৌমা, মাসিমারে মাদুরটা দাও তো। নবনী চটজলদি কাকিমার হুকুম তামিল করতে উঠে দাঁড়িয়ে মাদুরটা দুয়ারে বিছিয়ে দিতেই বৃদ্ধা মাদুরের উপর আরাম করে বসে আবারও নবনীর দিকে আগের মতো করেই কিছু একটা দেখার ভঙ্গিতে তাকিয়ে রইল। নবনীর কাছে বিষয়টা এখন রীতিমতো আরও বেশি অস্বস্তি আর খানিকটা বিরক্তও লাগছে। সে অমলুকে বলল, কাকিমা আমি একটু রুমে যাই। অমলি ব্যস্ত ভরে জবাবে বলল, আচ্ছা যাও। পোলাটা আবার কখনোই সেই সাত সকালে বার হইছে, একবার ফোন দিয়ে খোঁজ নাও তো বৌমা। নবনী মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে ঘরে চলে গেল। বৃদ্ধা নবনীর উঠে যাওয়া থেকে ঘরে ঢুকবার আগ পর্যন্ত চোখ মুখে ভাব শক্ত করে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। তারপর নবনী রুমে ঢুকে পড়ল। এবার অমলির দিকে দৃষ্টি ঘুরিয়ে বলল, হ্যাঁ গা বউ, শুনলুম তোমাগো হাঁসগুলোরে নাকি রাইতের বেলায় জানোয়ার আইসা খামছে খুমছে মারছে, সারা উঠান জুইরা জুইরা ছিটাইয়া পুইরা আসিল। বিন্দুমাসির এখন কথায় অমলের বুকে চেপে রাখা ব্যথাটা যেন আবার চড়া দিয়ে উঠল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ মাসি, আমার আর কত স্বাদের হাঁস আছিল সেইগুলো। আমার পুলা কতবার কইছে একটা জবাই দিয়ে খাওয়ানোর লাইয়া, আমি তার কথা শুনি নেই। তাই দেখো মায়ের কি লীলা, এক রাইতে সবগুলান রাক্ষসের পেটে চলে গেল শেষমেশ। হরিহরের মুখে সবই শুনলাম, তাই আমার তো মনে হয় না তোর হাঁসগুলো কোনো চার পায়ে জানোয়ারে মারছে। অমনি এবার চমকে উঠে বৃদ্ধার দিকে তাকিয়ে বলল, কি কও মাসি, এমন কাম জানোয়ার ছাড়া আর করবো কে ডায়? আছে আছে, আমাকে চারপাশেই জানোয়ার ছাড়াও আরো অনেক কিছুই আছে। ওই মাইয়াটা তোমাকে কি নতুন বউ? অমলি বিষণ্ণ খানিকটা কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, আমাগো রজতের বউ, ভারী মিষ্টি, মুখখানা দেখছো একবারে লক্ষ্মীর প্রতিমার মতো দেখতে। বিদ্যাবার মাথুর থেকে উঠে অমলির কাছে ঘেঁষে চাপের স্বরে বলল, কালকে রাইতে আমি একবার বাইরে উঠছিলাম, তখন তোমাগো বাড়ির উঠানে একটা নারী মূর্তিকে দেখছি আমি, খোলা চুলে হাইটা বেড়াইতেছিল। আমার তো বউডারে ঠিক লাগতেছে না। শহরে মাইয়া ধর্মকর্মের আর কি বুঝে, আবার শুনলাম অনেক রাইতে আইছে। অত রাইতে কি আর মাইয়া মানুষের জন্য রাস্তাঘাট ঠিক লাগে? তুমি কও, এত তোমার হাঁসগুলানের কোনো জানোয়ারে বিচ্ছুর কিচ্ছুটি করলো না। গতকাল রাইতে তোমাগো শহরে বৌমা বাড়িতে পা রাখতে না রাখতেই এতগুলান হাঁস মইরা গেল। আমার তো মনে হইতাছে তোমাগো বৌমার ভিতরে কোনো সমস্যা আছে। অমলের নিজের শাশুড়ি বেঁচে নেই, তাই এই বৃদ্ধাকে সে শাশুড়ির মতোই দেখে। তা নাহলে তার এহেন কথার উত্তরে সে দু চারটা কথা শুনিয়ে দিত। কিন্তু সম্মানের খাতিরে অমলি বৃদ্ধার সব কথাগুলো দাঁতে দাঁত চেপে হজম করে নিয়ে বলল, মাসি, আমার হাতে এখন অনেক কাম, তুমি বরং পরে আইসো। অমলি এই কথার দ্বারা তার প্রতি একরাশ বিরক্ত আর অবজ্ঞা ঝেড়ে ফেলল। সেইটা আর তার বুঝতে বাকি রইল না, তাই আর কথা না বাড়িয়ে মুখ বাঁকিয়ে বলল, আমার কথাটা মাথায় রাইখো বউ, আমি মিশামিশি কিছুটি বলিনি কখনো। তারপর উঠে দাঁড়িয়ে বেরিয়ে গেল। তবে বৃদ্ধা চলে যেতে যেতেই অমলির মনে বেশ কিছু প্রশ্নের দানা বাঁধিয়া গেল, কিন্তু অমলি সেসবে মাথা না ঘামিয়ে আবার রান্নাঘরে মনোযোগ দিল। দুপুরের মধ্যাহ্নভোজ সেরে
সবাই অনেকক্ষণ গল্পগুজব করলো একসাথে বসে। তারপর খানিকটা বেলা পড়লে রজত নবনীকে সাথে করে প্রথমে তার পৈতৃক ভিটা দেখতে নিয়ে গেল। এক সময় চাকচিক্যময় ছোট্ট একচালা বাড়িটা এখন প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা। যত্নের অভাবে ধুলোবালি জমে জরাজীর্ণ হয়ে আছে। রজত বাড়ির চৌকাঠে হাত ঠেকিয়ে মাটির ছোঁয়া নিয়ে মাথায় স্পর্শ করল। নবনীকে দেখল রজতের চোখ জোড়া জলে ভরে উঠেছে। অশ্রুসিক্ত নয়নে ভঙ্গুর বাড়িটার দিকে তাকিয়ে রয়েছে সে। চোখের এক জল সেই শৈশবের স্মৃতি আর বাবা মাকে চিরতরে হারিয়ে ফেলার বেদনার বহিঃপ্রকাশ তার বুঝতে বাকি রইল না নবনীর। বেশ কিছুক্ষণ বাড়িটারে দেখলো এবং সময় কাটালো। তারপর আবার দুজনেই বেরিয়ে এলো। গ্রামের মেঠোপথ, সরু নদী, বর্ষার খাল সব কিছু ঘুরে ঘুরে দেখল নবনী আর রজত। সারা বিকেল ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাড়ি ফিরল দুজনে বাড়িতে ফিরতেই দেখলো কাকিমা তাদের জন্য নানান পদের মিষ্টান্ন, পায়েস, দুধ পিঠা বানিয়ে থরে থরে সাজিয়ে নিয়ে অপেক্ষা করছে। রজতের মিষ্টি খাবার বেশ পছন্দ, তবে নবনীর ফিটনেসের চক্করে সে মিষ্টি খাবার কথা ভুলেই গিয়েছিল এই কয়েক বছরে। আজ এত বছর পর গ্রামের খাঁটি দুধের তৈরি কাকিমার নিজ হাতে বানানো মিষ্টান্ন খাবার দেখে আর লোভ সামলাতে পারল না রজত। বিছানো মাদুরে বসে পড়ে এক এক পদ করে মুখে দিতেই অমৃত স্বাদে তার চোখ বন্ধ হয়ে এলো। রাতের নৈশভোজ সেরে সবাই মিলে আবার কিছুক্ষণ গল্পগুজব করে সবাই যে যার মতো ঘুমোতে চলে গেল। আজকে ভরপেট খেয়ে রজত বিছানায় গা এলিয়ে দিয়ে সমানে মুড়ামুড়ি করছে আর নবনীকে আয়নার সামনে বসে বসে চুলের বেনি খুলতে দেখছে। হঠাৎ করে নবনী টুল ছেড়ে উঠে তাদের সাথে নিয়ে আসা ব্যাগটার কাছে গিয়ে একটা কাপড় হাতে নিয়ে রজতের দিকে ঘুরে তাকিয়ে বলল, তুমি কি ব্যাগে হাত দিয়েছিলে? রজত মোড়ামুড়ি করতে করতে বলল, কই না তো, কেন? নবনী কাপড়টা বাড়িয়ে দিয়ে বলল, তাহলে এই কাপড়টা ব্যাগ থেকে বার করলা কেন? রজত তাচ্ছিল্যভাবে ভঙ্গিতে বলে উঠল, আমি কি জানি, তুমি হয়তো কোনো এক সময় পরার জন্য বার করে রেখেছ। আরে না, আমি ওই কাপড়ে হাতই দিইনি এখনো। দেখেছো না কাপড়টা পুরো এলোমেলো হয়ে আছে? দেখে মনে হচ্ছে কেউ শরীর থেকে খুলে এনে রেখে দিয়েছে। রজত এবার খানিকটা হেসে উঠে বলল, তাহলে নিশ্চয়ই কোনো পেতনি তোমার শাড়িটাকে খুব মনে ধরেছিল, তাই হয়তো একটু পরার জন্য নিয়ে গিয়েছিল, শখ মিটে যাওয়াতে আবার ফিরিয়ে দিয়ে গেছে। চুপ থাকো তুমি। আরে বাদ দাও না, এখন শাড়ি রেখে জলদি আলো নিবা, প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার। অগত্যা নবনী শাড়িটা আবার ব্যাগের ভিতর ভাঁজ করে রেখে দিয়ে আলোটা নিবে বিছানায় শুয়ে পড়ল। হঠাৎ করে ঘুমের ভিতর বাথরুমের চাপ আসতেই নবনীর ঘুমটা ভেঙে গেল। বিছানায় শুয়ে খানিকক্ষণ মুচড়ামুচড়ি করে ভাবল রজতকে ডাক দিব, কিন্তু নাকি সে একাই যাবে। শহরে হলে সে একাই উঠে যেত, কিন্তু গ্রামের পরিবেশে সে কখনোই এই রাতের বেলায় বাথরুমে যায়নি। তার উপরে আবার গ্রামের বাথরুমগুলো হয় সব ঘরের বাইরে, একা যাওয়াটা তার সাহসে কুলোবে না। লজ্জাশরম ভুলে পাশ ফিরে তাকাতেই রজতকে ডাকতে গিয়ে দেখলেও বিছানায় রজত নেই। ভাবলো হয়তো রজত বাথরুমে গিয়েছে। রাতে যে হারে ভরপেটে খেয়েছে, বাথরুমে না গিয়ে উপায় আছে? নবনী বিছানা ছেড়ে উঠে ঘরের বাল্বটা জ্বালাতে গিয়ে দেখলো লোডশেডিং হয়েছে, আলো জ্বলছে না। বালিশের নিচে থাকা মোবাইলটা হাতে নিয়ে টর্চের জ্বালিয়ে দরজার দিকে খুলে বাইরে নামলো সে। বৃষ্টির আমেজ কেটে গিয়ে বাইরে বেশ জ্যোৎস্না ফুটে উঠেছে আজ। সেই সাথে হিমশীতল বাতাস বইছে ছনছন করে। নবনীর একটু একটু শীত করছে, আর সেই বাতাসে চাঁদের আলোতে সব কিছুই বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। নবনী ফোনের ফ্ল্যাশটা বন্ধ করে ধীর পায়ে বাথরুমের দিকে এগিয়ে গেল। এবার বাথরুমের কাছাকাছি আসতেই নবনী ধীর গলায় রজতের নাম ধরে ডাক দিল, এই রজত, রজত, তুমি কি বাথরুমে? ভেতর থেকে কোনো উত্তর এলো না দেখে নবনী এবার আরেকটু জোর গলায় ডেকে উঠল, আরে এই রজত, তুমি কি বাথরুমে? আমার খুব জোর বাথরুম পেয়েছে, প্লিজ বার হও না। কিন্তু এবারও বার হলো না দেখে সাহস করে বাথরুমের দরজায় কয়েকটা টোকা দিতেই দেখলো দরজাটা খোলা। প্রকৃতির চাপে আড়ষ্ট হয়ে নবনী তখন বিচ্ছিরি অবস্থা। সে মোবাইলের আলো জ্বালিয়ে বাথরুমের দরজাটা খুলে ভিতরে ঢুকতে যাবে, ঠিক তখনই তার মনে হলো অন্ধকারে কেউ একজন তার পিছনে এসে দাঁড়িয়েছে। কাদের কাছে সেই মানুষটার ভারী নিঃশ্বাস পড়ছে ক্রমাগত। নবনী এবার রাগ ভরে জেগে বলে উঠল, দেখো রজত, সবসময় ঠাট্টা ভালো লাগে না, তুমি বাইরে দাঁড়াও, আমি আসছি, তারপর তোমার মজা দেখাবো।
কথাটা বলেই বাথরুমের দরজাটা টেনে দিল নবনী। কাজ মিটিয়ে যখন বাথরুম থেকে বের হলো, দেখলো বাহিরে রজত নেই। ভাবলো হয়তো রুমে চলে গিয়েছে রজত। রাগে ফুঁসতে ফুঁসতে ঘরের দিকে এগিয়ে যেতে যেতে রজতকে কি বলে শায়েস্তা করবে তা সাজাতে লাগলো নবনী। কিন্তু কয়েক পা গিয়ে উঠোনের মাঝখানে যেতেই সে থমকে দাঁড়িয়ে গেল। মনে হলো তার সামনে দিয়ে কেউ একজন ঝড়ের বেগে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। নবনী কয়েক মুহূর্ত দাঁড়িয়ে কাঁপা কাঁপা চোখে উঠোনের চারপাশটা আরও একবার তাকিয়ে নিল। চাঁদের আলোতে চেটুজে বাড়ির ছোট্ট উঠানটা পুরো দৃশ্যমান এই রাতের বেলা। কিন্তু এদিক সেদিক তাকিয়েও সে কোনো কিছুই দেখতে পেল না। সমস্তটা তার মনের ভুল, এমনটা নিজেকে নিজে বুঝ দিয়ে আবার হাঁটতে লাগলো নবনী। কিন্তু ঘরের সিঁড়িতে পা রাখতেই তার কানে ভেসে উঠল টিউবওয়েলের পাশ ঘেঁষে থাকা হাঁসের ঘর থেকে সম্মিলিত কণ্ঠে অনেকগুলো রাজহাঁসের উচ্চস্বরে ডেকে ওঠার শব্দ। শব্দটা কানে আসতেই নবনীর শিরদাঁড়া বেয়ে কনকনে ঠান্ডা পানির স্রোত বয়ে গেল। এ কীভাবে সম্ভব? সকালে সে নিজের চোখে দেখেছে ঘরের সমস্ত হাঁসকে ছিন্ন ভিন্ন অবস্থাতে পুরো উঠোনময় ছড়িয়ে ছিটিয়ে থাকতে। তাহলে সে কি ভুল শুনছে? কান দুটো সজাগ হয়ে উঠল মুহূর্তেই। না, এ তার শোনার ভুল নয়। সত্যি সত্যি অনেকগুলো হাঁস একত্রে ডেকে চলছে ঘরটার ভিতর থেকে। ভয় মানুষের মস্তিষ্ককে গ্রাস করে ফেলে। তখন তার নিজের ভিতরে হিতাহিত জ্ঞান আর বোধবুদ্ধি লোপ পাওয়ার সাথে সাথে মনের ভিতরে অদম্য এক সাহসের সঞ্চার হয়। নবনীর ক্ষেত্রেও হলো ঠিক তেমনটাই। সে বুকে সাহস জমিয়ে পিছনে ফিরে ঘুরে আবার সন্তর্পে এগিয়ে গেল টিউবওয়েলের দিকে। আর সেই দিকে যেতেই তার বুকটা ছ্যাদ করে উঠল। চাঁদের জ্যোৎস্না মাখা সেই আলোতে সে দেখল অন্ধকারের মাঝে একটা ছায়ামূর্তি প্রবল আক্রোশে একটা ছোট বাচ্চার গলা কামড়ে ধরে আছে। মুখ থেকে টপ টপ করে সেই তাজা রক্ত তার চিবুকের উপর থেকে পরে ভিজে গিয়েছে। ছায়ামূর্তিটার চোখ জোড়া আগুনের ভাটার মতো জ্বলজ্বল করে জ্বলছে। নবনীকে দেখে এবার সেই ছায়ামূর্তিটা আক্রোশের স্বরে বলে উঠল, আমি অনেক ক্ষুধার্ত, আমার খাবার চাই, খাবার। কথাগুলো বলে হাতে থাকা বাচ্চাটার মাথাটা এক টানে শরীর থেকে আলাদা করে ফেলে বাচ্চাটার কাঁচা মাংস চিবিয়ে খেতে লাগলো সে। প্রিয় দর্শক, গল্পটি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। গল্প সম্পর্কে আপনাদের অনুভূতি জানিয়ে দিন কমেন্টস বক্সে। আপনাদের একটি লাইক ও একটি কমেন্টস আমাদের অনুপ্রেরণা যোগাবে। বন্ধুরা, এই নরখাদক গল্পের প্রথম পর্ব দেখতে আমাদের চ্যানেলের প্লেলিস্টে ক্লিক করুন এবং পুরো গল্পের মজা নিন। প্রিয় দর্শক, এই গল্পের তৃতীয় পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পেতে বেল আইকনে চাপ দিন আর উপভোগ করুন গল্পের ভূত 914। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।